জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন প্রকৃতির এক অন্ধকার চিত্র উঠে এসেছে কিউ গার্ডেন্সের স্টেট অব দ্য ওয়ার্ল্ডস প্ল্যান্টস অ্যান্ড ফাঞ্জাই 2026 প্রতিবেদনে। 40টি দেশের 400 বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে বর্তমানে প্রায় 30,000 উদ্ভিদ এবং 411 প্রজাতির ছত্রাক বিলুপ্তির চরম ঝুঁকিতে রয়েছে। তবে এই সংকট মোকাবিলায় বিজ্ঞানীরা এখন বড় হাতিয়ার করছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে। লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেন্স বা কিউ ইতিমধ্যে তাদের সংগ্রহে থাকা 7.4 মিলিয়নের বেশি উদ্ভিদ ও ছত্রাকের নমুনার ডিজিটাল রেকর্ড তৈরি করেছে, যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের গবেষণার গতি বহুগুণ বাড়িয়ে দিল। এখন যে কোনো স্থান থেকে ডিজিটালি এসব নমুনা পরীক্ষা করে কোন অঞ্চলকে আগে রক্ষা করা প্রয়োজন তা সহজেই নির্ধারণ করা সম্ভব। We have one of the world's largest and most important collections of plants and fungi, and those are pressed specimens extending over 300 years from all over the world. And we were able now to digitize 7.4 million specimens, and that contributes to the 145 million specimens of plants and fungi digitized. প্রতিবেদনে এআই প্রযুক্তির মাধ্যমে 8 মিলিয়ন ডিজিটাল নমুনার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত 1 শতাব্দীতে প্রতি দশকে উদ্ভিদের ফুল ফোটার সময় গড়ে 2.5 দিন করে ওলট পালট হচ্ছে। ফুল ফোটার এই সময়ের পরিবর্তন প্রকৃতির পরাগায়ন চক্রকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। What our report shows is research that has analyzed flowering times across many thousands of species all over the world and found that on average every species has either flowered earlier or later by বিজ্ঞানীরা বলছেন এখনো বিশ্বের হাজারেরও বেশি উদ্ভিদ এবং 2 মিলিয়নের বেশি ছত্রাক বিজ্ঞানীদের অজানা রয়ে গেছে। বিশেষ করে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ডিজিটাল তথ্যের বড় ঘাটতি রয়েছে। তাই বিলুপ্তির প্রকৃত সংখ্যা জানতে এআই মডেলের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। access those specimens digitally anywhere and make it much faster for people who need that information about identifying species, about identifying where should we protect nature in ways that were not conceivable in the past. প্রকৃতি বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার জীববৈচিত্র্য রক্ষায় এবং পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষায় বিজ্ঞানীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। ফ্রান্সের এভিয়ান লেবাতে আয়োজিত G7 সম্মেলনে বিশ্ব নেতাদের মূল আলোচনার কেন্দ্রে এখন রাশিয়া ইউক্রেন সংকট। দীর্ঘ 4 বছরের যুদ্ধ শেষে শীতের তীব্রতা শুরুর আগেই রাশিয়ার সাথে একটি টেকসই সমঝোতায় পৌঁছাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সুইজারল্যান্ড বা তুর্কির মতো কোনো নিরপেক্ষ তৃতীয় দেশে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত তিনি। We need some third country. It's not Russia, it's not Ukraine. It's understandable why. So it can be Switzerland, it can be Turkey, it can be Middle East countries. সম্মেলনে ইরান সংকট কাটিয়ে এবার ইউক্রেনে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বৈঠকে রাশিয়ার তেল গ্যাস খাতে নিষেধাজ্ঞা জোরদার এবং ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন G7 নেতারা। সংঘাতের অবসান ঘটাতে দুপক্ষেরই ছাড় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে যুদ্ধ থামানোর এই আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই মস্কোয় এক যৌথ সংবাদ সম্মেলনে কিয়েভকে নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সম্পূর্ণ নিরাপত্তা কাঠামো রাশিয়ার বিরুদ্ধে গড়ে তুলেছে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো ইউক্রেন যদি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় তবে যারা এই জোটকে সামরিক ব্লক বানাতে চায় তারা কিয়েভকে নিজেদের স্বার্থে ব্যবহার বা সামরিকীকরণ করবে। ল্যাভরভের সাথে বৈঠকে কৃষ্ণ সাগরে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, মস্কো ও কিয়েভ রাজি থাকলে তুর্কি আবারও শান্তি আলোচনার মধ্যস্থতা করতে পুরোপুরি প্রস্তুত। আমরা পরবর্তী দফার শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত। আমাদের দেশের প্রধান অগ্রাধিকার হলো রাশিয়া ও ইউক্রেনকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনা। দুই পক্ষ রাজি থাকলে কিভাবে একটি ফলাফলমুখী আলোচনা করা যায় আমরা তা নিয়ে কথা বলতে প্রস্তুত। আন্তর্জাতিক চাপ আর কূটনৈতিক আলোচনার টেবিলে বসার এই টানাপোড়েনের মাঝে শীতের আগেই কোনো কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সম্ভব কিনা তা এখন নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। মাথার ওপর অনবরত উঠছে ইসরায়েলি ড্রোন, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে প্রাণঘাতী বোমা।
এই চরম মৃত্যু ভয় আর অন্ধকারের মাঝেই গাজা উপত্যকায় উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। খান ইউনিসের এক আশ্রয় শিবিরে ল্যাপটপের ক্ষীণ আলোয় খেলা দেখার চেষ্টা করছেন গাজা প্রিমিয়ার লিগের পেশাদার ফুটবলার ফাদিয়াল আরাউ। যুদ্ধের কারণে গত 3 বছর ধরে খেলাধুলা বন্ধ, হারিয়েছেন ঘরবাড়িও। বিশ্বকাপের ম্যাচ দেখতে প্রথমে ল্যাপটপ চার্জ করার জন্য হন্যে হয়ে একটা চার্জিং পয়েন্ট খুঁজি, মানুষের কাছে অনুরোধ করি, তারপর ইন্টারনেটের একটা কার্ড জোগাড় করার যুদ্ধ। প্রতিদিন একই গল্প। 2022 সালে কাতারের বিশ্বকাপ আমরা নিজেদের ঘরে শান্তিতে দেখেছি, বিদ্যুৎ ছিল, আর আজ কিচ্ছু নেই। এই যুদ্ধ আর ধ্বংসলীলার মাঝেও প্যালেস্টিনিয়ানদের একটুখানি আনন্দের খোরাক যোগাচ্ছে গাজা সিটির কয়েকটি ক্যাফে। রাত 12টার পর জ্বালানি চালিত জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যাটারি আর ইউপিএস এর মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছেন ক্যাফে মালিকরা। আমরা ক্যাফের ভেতরে 2টি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি অতিরিক্ত ব্যাটারি স্থাপন করেছি, কারণ রাত 12টার পর ফুয়েল জেনারেটর চালানো সম্ভব হয় না। এই ক্যাফে যে কোনো মুহূর্তে ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে। খেলা দেখে বের হওয়ার সময় হয়তো আমার পাশেই বোমা পড়বে আর আমি প্রাণ হারাবো, কিন্তু এত কষ্টের পরেও আমরা খেলা দেখা চালিয়ে যাব। এই ফুটবল উন্মাদনার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ। গাজা সিটির যেই ঐতিহাসিক আল ইয়ারমুক স্টেডিয়াম একসময় হাজারো দর্শকের করতালি ও উল্লাসে মুখর থাকত, সেই সবুজ মাঠ আজ ঢাকা পড়েছে হাজারো বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলমান এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজার বড় বড় স্টেডিয়ামগুলোকে বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে। গত 3 বছরে বড় ও ছোট স্টেডিয়াম, ক্লাব, জিমনেশিয়াম এবং স্পোর্টস একাডেমি সহ প্রায় 285টি ক্রীড়া অবকাঠামো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিহত হয়েছেন 1000-এর বেশি প্যালেস্টিনিয়ান ক্রীড়াবিদ। এই পুরো স্টেডিয়ামটা আগে সবুজ গালিচায় ঢাকা ছিল, 2 পাশে গোলপোস্ট আর চারদিকে ছিল হাজারো ভক্ত। আমরা এখানে আসতাম একটু আনন্দ পেতে, নিজেদের দুঃখ ভুলে থাকতে। কিন্তু এখন দেখছেন তো, সবুজ কার্পেটের আল ইয়ারমুক স্টেডিয়াম এখন রঙিন তাঁবুতে ঢাকা পড়েছে। বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, নেই কোনো গ্যালারির জৌলুস, তবুও ল্যাপটপের আবছা আলোয় পুরো গাজা হয়ে ওঠে এক একটি জীবন্ত স্টেডিয়াম। আসলে এই বিউটিফুল গেম, ফুটবলের জাদু এখানেই। এটি মানুষকে কেবল এক সুতোয় গাঁথেই না, শত প্রতিকূলতা ও মৃত্যুর ঝুঁকির মাঝেও প্যালেস্টিনিয়ানদের মনে করিয়ে দেয় তারা এখনও বেঁচে আছে, হাসতে পারে এবং একসাথে মেতে উঠতে পারে উৎসবে। আমেরিকার সঙ্গে সমঝোতার পথে বারবার বাধাগ্রস্ত হলেও এবার দুই পক্ষের নমনীয়তায় উত্তেজনা নিরসনে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ও ইরান। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, অন্তর্বর্তী সমঝোতা কার্যকর হওয়ার পর চূড়ান্ত সমাধানের লক্ষ্যে এই আলোচনা শুরু হবে। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের কারণে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল, তাই আমরা আলোচনা 2 ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী অবরোধ, জব্দকৃত অর্থ ছাড় এবং পুনর্গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। আরাকচির ভাষ্য অনুযায়ী প্রথম ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধের অবসান। তিনি দাবি করেন, সোমবার থেকেই কার্যত যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তবে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে শুক্রবার। এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুদ্ধের অবসান। সোমবার সকাল থেকেই যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা কার্যকর হয়েছে। এতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে কাতার বলছে, সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে যাবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। আমরা আশাবাদী যে এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় শুরু করবে। হরমুজ প্রণালী খুলে গেলে কাতার আবারও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে এবং আন্তর্জাতিক বাজারের ওপর চাপ কমবে। কাতার জানিয়েছে, পাকিস্তানের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। জেনেভায় পরবর্তী আলোচনাতেও কাতারের প্রতিনিধিরা অংশ নেবেন। শুক্রবার জেনেভায় আমেরিকা ও ইরানের কর্মকর্তারা 60 দিনের একটি আলোচনার সূচনা করবেন। সেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনে অংশ নিয়ে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি এরই মধ্যে স্বাক্ষরিত। I'm very happy to say it's signed, the deal's all signed, and the strait is already partially opened. As you know, they're doing a little hunting for a couple of mines that they've already found, but it's essentially ships are starting to go out now. On Friday, it'll be completely opened, and the main thing is that Iran will not have a nuclear weapon. They fully agreed to that with strong policing powers, and they won't have a nuclear weapon, which is what it was all about, because they probably would have used it if they had it. তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে লড়াই করে আসছি। চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত এটি ঘটতে দেব না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর আমেরিকা ও ইরানের এই নতুন আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করেছে। তবে যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করবে আগামী 2 মাসের আলোচনার ফলাফলের উপর। ইরাকের দুর্লভ প্রাণীদের অন্যতম হল হরিণ প্রজাতির রিম গ্যাজেল। যুদ্ধের কারণে এই সুন্দর প্রাণীটি বিলুপ্ত হতে বসেছিল, কিন্তু এই প্রাণীটি রক্ষায় কর্তৃপক্ষের উদ্যোগে সংরক্ষণাগারে জন্ম নিয়েছে প্রচুর পরিমাণে রিম গ্যাজেল। ইরান ইরাক যুদ্ধের সময় এই এলাকা সামরিক অঞ্চলে পরিণত হয়েছিল, ফলে রিম গ্যাজেল মারা যায় এবং হারিয়ে যেতে থাকে। একসময় পুরো জেলায় এদের দেখা মিলত, তাই স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয় এই প্রাণী সংরক্ষণের উদ্যোগ নেয়। সংরক্ষণ কেন্দ্রটি শুরু হয়েছিল মাত্র 25টি গ্যাজেল দিয়ে। উত্তর পশ্চিম ইরাকের রুদবা মরুভূমি থেকে আনা হয়েছিল 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল। অনুকূল পরিবেশে দ্রুত প্রজননের মাধ্যমে এখন এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 513-তে। আমরা 20টি স্ত্রী ও 5টি পুরুষ গ্যাজেল দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এখন সংখ্যা 500-র বেশি। আরও কয়েকটি এলাকায় নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে গ্যাজেল নিয়ে ইরাকি রিম গ্যাজেলের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন, খরা এবং পানি সংকটের কারণে ইরাকের মরু অঞ্চলে রিম গ্যাজেলের সংখ্যা কমে যায়। এই পরিস্থিতিতে প্রজাতিটিকে রক্ষায় একাধিক সংরক্ষিত এলাকা গড়ে তুলেছে দেশটির কর্তৃপক্ষ। এটি একটি বিরল প্রাণী। উপযুক্ত পরিবেশ তৈরি করে একে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনতে হবে। শিকারীদের কারণে বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে। এই সংরক্ষণ কেন্দ্রের লক্ষ্য হচ্ছে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করা। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে নতুন চ্যালেঞ্জও। 500-র বেশি গ্যাজেলের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আগামীতে আসা তীব্র গরমের মৌসুম প্রকল্পটির জন্য বড় পরীক্ষা হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এছাড়া পুরুষ গ্যাজেলের সংখ্যা বেশি হওয়ায় সংঘর্ষ ও প্রজনন সমস্যার কারণে 230টি গ্যাজেল বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং শিকারের হুমকিতে হারিয়ে যেতে বসা রিম গ্যাজেলকে ফিরিয়ে আনতে ইরাকের এই উদ্যোগ ইতিমধ্যে আশার আলো দেখাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে প্রজাতিটির টিকে থাকা নির্ভর করবে সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।